ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, যেটা ডিফেন্স এবং অ্যারোস্পেস সেক্টরে যে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স পার্টসগুলো থাকে সেগুলো তারা তৈরি করে এবং সাপ্লাই দেয়। তো ডিফেন্স এবং অ্যারোস্পেস যে সেক্টরটা বর্তমানে একেবারেই ট্রেন্ডিং সেক্টর, মানে ভীষণ বুলিশ সেক্টর, কারণ এই সেক্টরটার প্রতি সরকার আলাদাভাবেই নজর দিয়েছে। যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, মানে আগে কি হতো যে ডিফেন্স অ্যারোস্পেসের ক্ষেত্রে বেশিরভাগ যন্ত্রাংশ বা যন্ত্র বা অস্ত্রশস্ত্র সেগুলো কিন্তু বিদেশ থেকেই আমদানি করা হতো, বিদেশের মুখাপেক্ষে থাকতে হতো। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু সেই আমদানিগুলো কিন্তু কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল, যার প্রভাবে এই শর্টেজগুলো কিন্তু সরকারকে মানে নতুনভাবে ভাবিয়েছিল এবং যার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছিল। তখন থেকে আত্মনির্ভর ভারত, স্বনির্ভর ভারত এসব কথাবার্তা কিন্তু উঠছে যে এই ব্যাপারগুলোর জন্য যাতে বিদেশের মুখাপেক্ষী না থাকতে না হয়, যাতে আমাদের দেশেই সব কিছু তৈরি হয়, মানে আমাদের দেশেই যাতে সব কিছু এগুলোর সমস্যা মিটে যায়, সেই ব্যাপারে কিন্তু জোর দেওয়া হয়েছিল। বিশেষ করে এই সেক্টরটা একটা দেশের ডিফেন্স সেক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সেক্টর, তো সেক্ষেত্রে এই সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সেজন্য এই সেক্টরের যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু দুর্দান্ত গতি এসেছে এবং যেটা ভবিষ্যতেও থাকবে, মানে এটা যা শুরু, যেটা বিশেষজ্ঞরা বলছে। আর এটাকে যে ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু কাজে লাগানো হচ্ছে। বর্তমানে যদি দেখেন যে আমাদের দেশের চাহিদা তো মেটাচ্ছে, হলের মতো কোম্পানি এত দৌড়চ্ছে কেন, তারা বিদেশ থেকেও কিন্তু অর্ডার পাচ্ছে। তো এক্সপোর্ট করেও যাতে আমাদের দেশে অর্থনীতি স্ট্রং হয় সেই ব্যাপারেও কিন্তু মনোযোগ দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে এই সেক্টরে কাজ করা কোম্পানিগুলো যেগুলো ইম্পর্টেন্ট কাজ করে আর কি, সেগুলোর মধ্যেও কিন্তু গ্রোথ এসেছে। তো এই ভিডিওতে একটা নতুন ছোট কোম্পানিকে নিয়ে পরিচয় করে দেওয়া হবে, যেটা কিন্তু মানে এই সেক্টরে ভীষণ বড় অবদান রয়েছে, মানে খুব ইম্পর্টেন্ট কাজ করে। যে ইলেকট্রনিক্সের যে কাজগুলো সেগুলো তারা করে এবং সেগুলো তারা সাপ্লাই দেয়, সেই প্রোডাক্টগুলো তারা সাপ্লাই দেয়। তো এই কোম্পানির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। তো দেখুন, এই কোম্পানিটি যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ডিসিএক্স সিস্টেম লিমিটেড। তো এই কোম্পানি 2011 সাল থেকে কিন্তু ব্যবসা করছে, ইনকর্পোরেটেড হয়েছে। তো এদের যে মেইন কাজ সিস্টেম ইন্টিগ্রেশন, মানে যে ইলেকট্রনিক্সের কাজ থাকে সেগুলো, এবং কেবল ওয়্যার হার্নেস কিন্তু তৈরি করে, যেগুলো কিন্তু এই সেক্টরের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়। তো এই কোম্পানির বিজনেস যদি আপনি নেটওয়ার্ক দেখেন, খুব বড়, অলরেডি খুব বড় করে ফেলেছে। এটা আমাদের দেশের তো দেশের, বিদেশের ক্ষেত্রেও কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে কোম্পানি আর কি, চাহিদাযুক্ত একটা কোম্পানি। আপনি যদি দেখেন এটা they are one of the largest Indian offset partner for ELTA System Limited and Israel Aerospace Industries Limited. তো এই ইসরায়েলের বড় যে ডিফেন্স কোম্পানি রয়েছে তারা কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে এবং পার্টনার বলা যায়। তো যারা যে মিসাইল এবং স্পেস ডিভিশনে কিন্তু তারা তাদেরকে কিন্তু পার্টনারশিপ, মানে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের যা দরকার আর কি সেটা তারা মেটায়। তো বুঝতে পারছেন এই বিজনেস নেটওয়ার্ক কিন্তু স্ট্রং, মানে ইউএস, ইসরায়েল এরকম বিদেশে দেখে আপনি ডিটেলসে দেখে নেব যে বিদেশের সঙ্গে কত ব্যবসা রয়েছে, দেশে কত ব্যবসা রয়েছে। তো এর কিন্তু সাবসিডিয়ারি কোম্পানিও রয়েছে। মানে এটার একটা নেগেটিভ পয়েন্ট কি, এটা কিন্তু আপাতত একটাই বড় প্ল্যান্ট রয়েছে, এদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, কিন্তু এর সাপোর্টিংয়ে তাদের কিন্তু সাবসিডিয়ারি রয়েছে দুটো। একটা হচ্ছে রানেল অ্যাডভান্স সিস্টেম প্রাইভেট লিমিটেড, যেটা সংক্ষেপে RASPL। তো যেটা ম্যানুফ্যাকচারিং প্রিন্টেড যে সার্কিট বোর্ডগুলো হয়, অ্যাসেম্বলিসগুলো, সেগুলো তারা তৈরি করে। আর একটা হচ্ছে NIART সিস্টেম লিমিটেড, এটাও তাদের কিন্তু একটা সাবসিডিয়ারি। তো এই কোম্পানিও যে গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ অবস্টাকল ডিটেকশন সলিউশন বেসড রাডার, অপটিক্স, সিভিলিয়ান ইন্ডাস্ট্রিজ এসব নিয়ে কিন্তু কাজ করে। তো বুঝতে পারছেন এরা কিন্তু তাদের বিজনেস বাড়ানোর জন্য যথেষ্ট সচেষ্ট। তো এর যদি আপনি বিজনেস সেগমেন্ট দেখেন, সিস্টেম ইন্টিগ্রেশন, যেটাতে কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ তাদের আসে। তো এই সিস্টেম ইন্টিগ্রেশন যে মেইন কাজটা তারা করে, সেগুলো কিন্তু যে রাডার সিস্টেমের ক্ষেত্রে, তারপরে সেন্সর, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, তারপরে মিসাইলস, তারপরে কমিউনিকেশন সিস্টেম, এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগে, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট যে ডিফেন্স সেক্টরে। আপনি যদি আরেকটা সেগমেন্ট দেখেন, কেবল এবং ওয়্যার হার্নেস অ্যাসেম্বলিজ তারা তৈরি করে, যেগুলো আর কি যে ফ্রিকোয়েন্সি কেবল থাকে, তারপরে মিক্স সিগন্যাল, পাওয়ার, ডাটা কেবল, যেগুলো কিন্তু মিলিটারি সিস্টেম, মিসাইল সিস্টেম, মিলিটারি যে আর্মার্ড ভেহিকেলগুলো থাকে সেগুলোতে কিন্তু এগুলো কাজে লাগে। তো
এছাড়াও এদের যে রেডিমেড কতগুলো কিট থাকে, দেখুন সাপ্লাই অ্যাসেম্বলি রেডি কিটস, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেকানিক্যাল পার্টস অ্যান্ড আন্ডারটেকিং অল সাসপেক্টেড। যাই হোক, তাদের কিন্তু এরকম ইলেকট্রনিক্সের রেডিমেড কতগুলো প্রোডাক্ট থাকে, যেগুলো এই যে ডিফেন্স এবং অ্যারোস্পেসের যে যন্ত্রগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে প্রিন্টেড সার্কিট বোর্ড তো তারা বানায়। তো এই কোম্পানি যখন যেটা প্রধান তাদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি সেটা কিন্তু রয়েছে, ফ্যাসিলিটি বেঙ্গালুরুতে রয়েছে সেটা। তো এই কোম্পানির যদি আপনি জিওগ্রাফিক্যাল প্রেজেন্স দেখেন, মানে এদের যে ম্যাক্সিমাম লোকেশন ওয়াইজ ব্রেকআপ, যে ম্যাক্সিমামটা ইন্ডিয়াতেই রয়েছে 71%, না সরি, ম্যাক্সিমামটা বিদেশে এদের কিন্তু রয়েছে, আর ইন্ডিয়াতে রয়েছে 29% মতো, আর 70%-এর উপরে রয়েছে বিদেশেই তাদের। তো এই কোম্পানির যদি দেখেন ডোমেস্টিক বিজনেস 30%-এর কাছাকাছি, এক্সপোর্ট থেকেই 70%-এর মতো আসে। তো এদের র ম্যাটেরিয়াল ব্রেকআপ যদি দেখেন, যে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি সেখানে সবচেয়ে বেশি 46%-এর মতো, ইন্টিগ্রেটেড সার্কিট থেকে প্রায় 35%-এর মতো, পাওয়ার সাপ্লাই থেকে 13%-এর মতো, এবং অন্যান্য থেকে 2%-এর মতো এরকম রেভিনিউ আসে। তো সেগমেন্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন, সিস্টেম ইন্টিগ্রেশনই কিন্তু 98%-এর মতো, আর কেবল ওয়্যার হার্নেস বাকিটা রয়েছে 2-2.5%-এর মতো। তো বুঝতে পারছেন এই কোম্পানির যে মিক্স আপগুলো রয়েছে। তো এই কোম্পানির যদি আরেকটু বিজনেস ডিটেলসে যান, দেখুন এদের যদি আপনি কাস্টমার দেখেন, আমাদের দেশে তো রয়েছে, আমাদের দেশের মধ্যে যে কাস্টমারগুলো রয়েছে তার মধ্যে ভারত ইলেকট্রনিক্স রয়েছে, তারপরে আইএআই রয়েছে, রাফেল রয়েছে, তারপরে আপনার বিদেশি কাস্টমারের মধ্যে অ্যাস্ট্রা রাফেল কোম্পানি, এটা আমাদের দেশের মধ্যেই পড়ে, বিদেশেও রয়েছে এটা। তো আরও যদি দেখেন যে ইউনাইটেড স্টেট, তারপরে কোরিয়া, ইন্ডিয়াতে তো রয়েছে ইসরায়েল, এসব দেশেও কিন্তু তাদের বড় বড় ক্লায়েন্ট রয়েছে। যে বড় ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু এটা, মানে বিশেষ করে ইসরায়েলের ক্ষেত্রে কিন্তু এটা, ইসরায়েলের যে ডিফেন্স কোম্পানি রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই কোম্পানিটি, মানে তাদের সঙ্গে কিন্তু পার্টনারশিপও রয়েছে এই কোম্পানির। তো বুঝতে পারলেন এদের আমাদের দেশের যা বিজনেস রয়েছে বিদেশেও কিন্তু প্রচুর বিজনেস রয়েছে এই কোম্পানি। তো এই কোম্পানির বুঝলেন বিজনেসটা মোটামুটি একটা ধারণা আসলো। এবার চলে আসি এই কোম্পানি কেমন রিটার্ন দিচ্ছে। দেখুন এই কোম্পানি যদি পারফরমেন্স দেখেন, দেখুন মার্কেটে নামার খুব একটা বেশি দিন হলো না, এটা 2022-এর একেবারে শেষের দিকে নেমেছে আর কি। তো মোটামুটি 1.5 বছরের মতো মার্কেটে হলো। তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু তেমন একটা পারফরমেন্স দেয়নি, 23%-এর মতো রিটার্ন দিয়েছে। আপনি যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, 6 মাসে 4%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 34%-এর মতো রিটার্ন, মানে সেরকম কিন্তু এখনও পারফরমেন্স দেয়নি। 380 টাকায় আজকের ডেটে চলছে, যে ডেটে ভিডিওটা হচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি চলে যান এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে, 4,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল, 4,000-এর উপরে রয়েছে। প্রাইস আর্নিং রেশিওটা সামান্য একটু কিন্তু উপরের দিকেই বলা যায়, এখন 62.8 মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 8%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 100 রয়েছে, 384 টাকায় চলছে, 380 টাকা আজকের ডেটে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন এই কোম্পানির মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ হয়েছে, সেলস তারা বাড়াচ্ছে কিনা। দেখুন 2019-এ এদের সেলস হতো 300 কোটি, তারপরে সেটা বেড়ে হলো 449 কোটি 2020-তে, তারপরে 2021-এ 641 কোটি, তারপরে 1102 কোটি 2022-এ, তারপরে 2023-এ 1254 কোটি, এখন 1423 কোটি। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে, এটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, 2019-এ 5 কোটি ছিল, এখন সেটা বাড়াতে বাড়াতে 68 কোটি। তো তাদের সেলস প্রফিটেবিলিটি দেখেই বুঝতে পারছেন তাদের কিন্তু বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে। আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স শিটে কিন্তু স্ট্রেন দেখতে পাবেন। 1000 কোটির যে রিজার্ভ সেটা কিন্তু ছাড়িয়ে 1000 কোটির উপরে এখন রিজার্ভ, যেটা 2019-এ মাত্র 4 কোটি ছিল, তারপরে 14 কোটি হলো, তারপরে 43 কোটি, এভাবে বাড়তে বাড়তে এখন 1000 কোটি। আর ঋণ খুবই সামান্য রয়েছে, 265 কোটির মতো ঋণ রয়েছে। তার মধ্যে লং টার্মে কিন্তু এরা একেবারে ঋণমুক্ত কোম্পানি, যেটা এই ছোট কোম্পানির ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার। তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নেও যান, সেখানেও দেখতে পাবেন 59%-এর মতো প্রোমোটার রয়েছে, প্রায় 60%-এর কাছাকাছি। এফআই রয়েছে 1%-এর মতো, ডিআই রয়েছে 8%-এর মতো, আর পাবলিক রয়েছে 30%-এর মতো। তো এই কোম্পানির যে দেখলেন আর কি, শেয়ার হোল্ডিং প্যাটার্নেও ঠিকঠাকই বলা যায় একটা ছোট নতুন কোম্পানি হিসাবে। তবে কতগুলো নেগেটিভ ব্যাপারও রয়েছে, যে এফআইরা ইদানিং তাদের হোল্ডিং কমিয়েছে, তারপরে ডিআইরাও ইদানিং তাদের হোল্ডিং কমিয়েছে, আর প্রোমোটাররাও কিন্তু হোল্ডিং কমিয়েছে। দেখুন 20%, 18% ছিল পাবলিক এখন কিন্তু 30% হয়ে গিয়েছে। তো যখন
এরকম ইনস্টিটিউশন কিংবা প্রমোটাররা হোল্ডিং বিক্রি করে, তখন কিন্তু একটা নেগেটিভ সাইন হিসেবেই কিন্তু সেটা ধরা হয়। তো যাই হোক, এই ব্যাপারটা কিন্তু খুব একটা পজিটিভিটি নেই তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে, মানে প্যাটার্নটা স্ট্রং রয়েছে, মানে এখানে 70% তাদের হাতেই রয়েছে, কিন্তু ইদানিং তারা হোল্ডিং কমিয়েছে। তো সেরকম অবশ্য হতেও পারে, মানে তারা যে প্রফিট বুকিং করবে না এটা তো আর হয় না। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটার মধ্যে কিন্তু প্রচণ্ড স্ট্রেংথ রয়েছে, ঋণমুক্ত কোম্পানি, আর এদের সেলস প্রফিটেবিলিটির মধ্যে মোট কথা তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে। তো সেই জন্য এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো। তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো আপনারা জানেন যে এগুলো কিন্তু স্টাডি পারপাসেই হয়, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন, কারণ এগুলো ভীষণ ছোটো কোম্পানি, আপাতত খুবই ছোটো অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে রিস্ক তো প্রচণ্ড থাকবে। তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।